Dear students, I hope you are fine. Welcome to my YouTube channel, Ideal English Teacher. If you are first in my channel, please subscribe my channel and to get all notifications, please press all and like and share my video. I hope you are practicing grammars and spoken English. In the previous class, I practiced different types of textual grammars of class 12. Today, I shall deal with text-based grammars of class 12. Let us start. দেখো গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের গ্রামার প্র্যাকটিস করেছি। আজও প্র্যাকটিস সেট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা গ্রামার প্র্যাকটিস করব। দেখো এইচএস পরীক্ষার্থীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামারগুলো নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। এই গ্রামারগুলো এইচএস ইংরেজি সাবজেক্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এইচএস ইংলিশ গ্রামার প্র্যাকটিস প্র্যাকটিস সেট 2, ঠিক আছে। দেখো গত ক্লাসে আমরা পাঁচটা গ্রামার প্র্যাকটিস করেছি, 5 নম্বর। আজকে 6 নম্বর থেকে শুরু হবে। হি received none but common folk. He received none but common folk. Full stop. Clear? কি করতে হবে? Affirmative. AFFIRMATIVE. এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ হ্যাঁ বাচক। দেখো এটা নেগেটিভ রয়েছে। দেখো হি রিসিভড নান বাট কমন ফোক। নান, এই যে নান ওয়ার্ডটি দ্বারা আমরা বুঝতে পারছি যে এই বাক্যটি নেগেটিভ সেন্টেন্স। এটাকে আমাদের উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, এর অর্থের পরিবর্তন না ঘটিয়ে অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ হ্যাঁ বাচকে পরিণত করতে হবে। দেখো কত সহজে আমরা এটাকে হ্যাঁ বাচকে পরিণত করবো। দেখো তার আগে বলি এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে। এই লাইনটি নেওয়া হয়েছে ফ্রম 3 কোশ্চেন্স। দি শর্ট স্টোরি ফ্রম 3 কোশ্চেন্স, এই চ্যাপ্টার থেকে কিন্তু নেওয়া হয়েছে। হি রিসিভড নান, সে কাউকে গ্রহণ করতো না, বাট কমন ফোক, সাধারণ ব্যক্তি ছাড়া। কমন ফোক মানে সাধারণ ব্যক্তি ছাড়া। তাহলে এটাকে হ্যাঁ বাচক করলে কি হবে? দেখো এই নান বাট, বাক্যে নান বাট থাকা মানে এটাকে যখন আমরা অ্যাফার্মেটিভ করব তখন এসে যাবে অনলি। নান বাট মানে কেউ নয়, কমন ফোক ছাড়া। তাহলে কেবলমাত্র কমন ফোক, এর বিপরীত কি হবে? কেবলমাত্র কমন ফোক, অর্থাৎ কেবলমাত্র সাধারণ ব্যক্তিকে সে গ্রহণ করতো। তাহলে নান বাট থাকলে আমরা কি বসাবো? অনলি বসাবো। তাহলে অনলিটা হয়ে যাবে কিন্তু হ্যাঁ বাচক। দেখো হি রিসিভড, RECEIVED, হি রিসিভড। তাহলে নান বাটের পড়তে কি বসবে? অনলি, ONLY, অনলি। এবার বসে দাও কমন ফোক, COMMON, কমন ফোক, FOLK। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ। তাহলে হি রিসিভড অনলি কমন ফোক। ক্লিয়ার? 7 নম্বর দেখো
few girls can resist flattery. Few girls can resist flattery. দেখো few girls can resist flattery কি করতে হবে? নেগেটিভ NEGATIV, তাহলে এটাকে না বাচকে বন্ধ করতে হবে। দেখো এই বাক্যটি হ্যাঁ বাচকে রয়েছে, এটাকে করতে হবে অ্যাফার্মেটিভ রয়েছে, এটাকে করতে হবে নেগেটিভ অর্থাৎ না বাচক। দেখো সো ইজিলি আমরা করব। দেখো few girls can resist flattery, এই লাইনটি নেওয়া হয়েছে from the eyes have it, এই গল্প থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। খুব কম সংখ্যক মেয়েরা ক্যান রেজিস্ট মানে প্রতিরোধ করতে পারে, রেজিস্ট মানে কি? প্রতিরোধ করা, প্রতিরোধ করতে পারে ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি মানে তোষামত, ফ্ল্যাটারি মানে তোষামত। তাহলে খুব কম সংখ্যক মেয়েরা তোষামতকে প্রতিরোধ করতে পারে, এটাকে নেগেটিভ অর্থাৎ নেগেটিভ মানে বাক্যে কি আসবে? নট, নেভার, ডু নট, ডাজ নট, ডিড নট, নান, এগুলোর মধ্যে যে কোনো একটা আসবে। আর যে ওয়ার্ডটা থাকবে তার অপোজিট ওয়ার্ড করতে হবে। কি করতে হবে? অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ। দেখো ফিউ গার্লস অর্থাৎ ফিউ মানে কি? অল্প, ফিউ মানে অল্প, খুব কম। তাহলে কম সংখ্যক মেয়েরা, তাহলে এর যদি আমি অপোজিট করি তাহলে কি হবে? বেশি সংখ্যক মেয়েরা। তাহলে কম সংখ্যক মেয়েরা এর বিপরীত কি? বেশি সংখ্যক মেয়েরা, মোস্ট অফ দি গার্লস বা মোস্ট গার্লস, মোস্ট অফ দি গার্লস, অধিকাংশ মেয়েরা। আর ক্যান রয়েছে মোডাল অক্সিলারি, তাহলে মোডাল অক্সিলারির পর কি বসে? নট বসে, তাহলে আমি দিয়ে দেবো ক্যান নট, তাহলে নেগেটিভ হয়ে গেল। লিখে নাও ফিউ, ফিউ গার্লস এর বিপরীত হচ্ছে মোস্ট অফ দি গার্লস, মোস্ট অফ দি গার্লস ক্যান নট রেজিস্ট ফ্ল্যাটারি, FLATTERY। দেখো মোস্ট অফ দি গার্লস ক্যান নট রেজিস্ট ফ্ল্যাটারি, অধিকাংশ মেয়ে তোষামতকে প্রতিরোধ করতে পারে না, তার মানে কম সংখ্যক মেয়ে প্রতিরোধ করতে পারে। নেক্সট, I wished to kill you, very very important grammar, I wished to kill you। দেখো I 8 নম্বর, I wished to kill you, I wished to kill you। কি করতে হবে? use the noun form of wished। দেখো I wished to kill you, ইউজ মানে ব্যবহার করব দি নাউন ফর্ম অফ উইস্ট, উইস্টের নাউন ফর্ম, এখানে উইস্ট রয়েছে আন্ডারলাইন করা, এই উইস্টের নাউন ফর্ম করে পুনরায় বাক্যটিকে লিখতে হবে। অর্থাৎ এটাকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, গ্রামারে এর নাম হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? দেখো আগে জেনে নাও এই লাইনটি কোন প্যাসেজ থেকে নেওয়া হয়েছে? I wish to kill you, আমি ইচ্ছা করেছিলাম, টু কিল মানে হত্যা করতে, ইউ মানে আপনাকে বা তোমাকে হত্যা করতে ইচ্ছা করেছিলাম আমি। এটা নেওয়া হচ্ছে ফ্রম 3 কোশ্চেন্স। কোথা থেকে নেওয়া হচ্ছে? ফ্রম 3 কোশ্চেন্স। এবার চলো তাহলে আগে জানতে হবে আমাদের উইস্টের নাউন ফর্ম, এর নাউন ফর্মটা কি। দেখো উইশটা এখানে কি হিসেবে আছে? ভার্ব, কারণ সাবজেক্টের পরে দেখো আই উইশ, আমি চেয়েছিলাম, আমি ইচ্ছা করেছিলাম, তাহলে ইচ্ছা করা আছে ভার্ব, তাহলে এটার নাউন রূপ কি? এর নাউন রূপ হচ্ছে উইশ। তাহলে উইশের উইশ ভার্ব হয় এবং উইশ নাউনও হয়। তাহলে উইশ যখন নাউন হবে তখন তার বাংলা হবে ইচ্ছা, তখন ইচ্ছা করা নয়, শুধু
ইচ্ছা, তাহলে উইশ মানে ইচ্ছা। তাহলে উইশ আমরা পেয়ে গেলাম। এরপরে বাক্যে উইশ দিয়ে নাউন রূপটাকে ব্যবহার করে কি করে আমরা বাক্যটাকে পুনরায় লিখব? আই উইশড, আমি ইচ্ছা করেছিলাম। তাহলে ইচ্ছা রেখে করলে কি হবে? আমার ইচ্ছা। তাহলে কি হবে? আমার ইচ্ছা, তাই ইচ্ছা করা রাখা যাবে না। আমার ইচ্ছা ছিল টু কিল ইউ, তোমাকে হত্যা করা। আচ্ছা, উইশড যখন ভার্ব, এই ভার্ব যখন উঠে যাচ্ছে তখন কিন্তু বাক্যে একটা নতুন ভার্ব আনতে হবে, নিউ ভার্ব আসবে। ঠিক আছে, ইন্টারচেঞ্জ অফ পার্সেন্টেজের ক্ষেত্রে ভার্বটা পরিবর্তন হয়ে উঠে যাচ্ছে, তাই একটা নতুন ভার্ব আসবে। নতুন ভার্বটা এখানে কি হবে? ছিল। তাহলে নতুন ভার্ব ছিলটা কি? ওয়াজ। ক্লিয়ার? তাহলে এরপরে তোমরা বাক্যটাকে লিখে দাও। দেখো, তাহলে আমার ইচ্ছা কি হবে? মাই উইশ। দেখো উইশটা নাউন হয়ে গেল। নতুন ভার্ব কি হবে? এই ভার্বটা উঠে গেল, ওয়াজ, ছিল। এরপরে কি ইনফিনিটিভ আছে? টু কিল, টু কিল ইউ। দেখো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আমরা করলাম। মাই উইশ ওয়াজ টু কিল ইউ। এই উইশটা এখানে নাউন হিসাবে ব্যবহার করা আছে। হিয়ার দি ওয়ার্ড উইশ ইজ ইউজড অ্যাজ আ নাউন। আগেটাই ছিল ভার্ব হিসাবে, এটা হয়ে গেল নাউন। ক্লিয়ার? পথে তুলে নাও। নেক্সট, এবারে আমরা 9 নম্বর গ্রামারে চলে যাব। দেখো 9 নম্বর গ্রামারটা কি? দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মক্স ইন দ্য লোকালিটি। দুটো সেন্টেন্স রয়েছে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি। ক্লিয়ার? মাই ফাদার, সেকেন্ড সেন্টেন্স, মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার। দেখো দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মক্স in the locality. My father, দ্বিতীয় বাক্য দেখো, my father would take me there for ইভিনিং প্রেয়ার। ক্লিয়ার? দেখো দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মক্স ইন দি লোকালিটি। এলাকাতে সেখানে ছিল একটা খুব পুরানো মসজিদ। সেকেন্ড সেন্টেন্স, মাই ফাদার উড টেক মি, আমার বাবা আমাকে আনতো, দেয়ার সেখানে, সেখানে মানে ওই ওল্ড মক্সে। ঠিক আছে, ওল্ড মক্সে ইন দ্য লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার, সন্ধ্যেকালীন ভ্রমণে, সন্ধ্যেকালীন প্রার্থনার জন্য। প্রেয়ার মানে প্রার্থনা। ক্লিয়ার? এই লাইনগুলো নেওয়া হয়েছে কোথা থেকে? স্ট্রং রুটস, এই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এই দুটি লাইন। কি করতে হবে? দেখো, মেক ইট কমপ্লেক্স sentence, make it complex sentence, make it a complex sentence। তাহলে এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্যে পরিণত করতে হবে। একেবারে সহজ। আমরা জটিল বাক্যে কিভাবে পরিণত করব? না, বাক্যটিকে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে অবশ্যই ওই বাক্যে একটা লিঙ্কার আনতে হবে। কি আনতে হবে? লিঙ্কার। এবং আমাদের জানতে হবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ
এবং অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজের লিঙ্কারগুলির সাহায্যে আমরা যে কোনো বাক্যকে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি যদি আমরা ওই ক্লজগুলোর নিয়ম জানি। ক্লিয়ার? দেখো এটা কিভাবে হবে, দেখো দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মক্স ইন দি লোকালিটি বা ইন মাই লোকালিটি, আমার এলাকাতে একটা ওল্ড মক্স রয়েছে। মাই ফাদার উড টেক মি দেয়ার, দেয়ার মানে কোনটা আগে দেখে নাও, দেয়ার মানে কোনটা, সেখানে, সেখানে মানে কি ওল্ড মক্স ইন দি লোকালিটি, এই লোকালিটিকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে সেখানে আনতো মানে ওল্ড মক্স ইন দি লোকালিটি, মক্স ইন দি লোকালিটি মানে লোকালিটির যে মক্স রয়েছে সেই মসজিদে আনতো। ক্লিয়ার? তাহলে এটা কি বোঝাচ্ছে, লোকালিটি বোঝাচ্ছে জায়গা বা মক্সটা জায়গা বোঝাচ্ছে। তাহলে জায়গা বোঝালে কোন লিঙ্কার ব্যবহার করা হয়, আমরা প্রত্যেকে জানি হয়ার, কি ব্যবহার করা হয়, হয়ার। তাহলে হয়ার দিয়ে যুক্ত করে দাও, দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মক্স ইন দি লোকালিটি, হয়ার যেখানে, যে এলাকাতে, মাই ফাদার, হয়ার মাই ফাদার উড টেক মি, আর কিন্তু আমরা দেয়ারটা দেব না, কেটে দিলাম, দেয়ার মানে হয়ার, ঠিক আছে, জায়গা বোঝাচ্ছে, ফর ইভিনিং প্রেয়ার। ক্লিয়ার? দেখে দাও, দেয়ার ওয়াজ আ ভেরি old mosque in the locality. Where in the locality, where my, দ্বিতীয় বাক্য, my father would take me, আর দেয়ার দেব না, for evening, evening evening prayer। ক্লিয়ার? তাহলে দেখো এটা ঠিক একটা নাউনের পরে কিন্তু এই লিঙ্কটা বসেছে, হোয়ার মাই ফাদার যেখানে আনতো, কোনটা বোঝাচ্ছে, কোনটা বোঝাচ্ছে, ওল্ড মক্স ইন দি লোকালিটি, এটা নাউন, নাউনকে বোঝাচ্ছে। তাই নাউনকে যে ক্লজ বোঝায় সেই ক্লজের নাম কি, অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে আমি এটাকে কমপ্লেক্স করলাম। ক্লিয়ার? তুলে নাও। নেক্সট, next grammar, the man getting into the compartment stammered an apology. The man getting into the compartment stammered an apology. The man getting into the compartment stammered an apology. The man getting into the compartment stammered an apology. কি করতে হবে? স্প্লিট, এটাকে স্প্লিট করতে হবে। মানুষটি গেটিং ইনটু মানে ওঠা, যে উঠেছিল, ইনটু দি কম্পার্টমেন্ট ট্রেনের কামরা, যে ট্রেনের কামরাতে উঠছিল, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, স্ট্যামার্ড মানে কি অস্পষ্টভাবে বলেছিল, অ্যান অ্যাপোলজি, অ্যাপোলজি মানে ক্ষমা চেয়ে নিয়েছিল অস্পষ্টভাবে। ঠিক আছে? তাহলে এটাকে আমাদের কি করতে হবে? স্প্লিট। তার আগে বলি এই লাইনটি নেওয়া হচ্ছে কোথা থেকে? ফ্রম দ্য আইজ হ্যাবিট, এই স্টোরি থেকে এটা নেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে এবারে স্প্লিট, এই স্প্লিটের নিয়মের একদিন বলেছিলাম, স্প্লিট মানে হচ্ছে বাক্য বিভাজন। বাক্যকে অনেকগুলি খণ্ড খণ্ড বাক্যে পরিণত করা, প্রতিটি বাক্য যেন সিম্পল সেন্টেন্স হয়, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বা আদার্স
থাকে। বাক্যে যতগুলি ভাব থাকবে ততগুলি খণ্ডবাক্য হবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথম বাক্য আমরা কি লিখতে পারি, আগে কতগুলি ভাব আছে দেখে নাও। গেটিং, তাহলে দি ম্যান গেটিং ইন দি কম্পার্টমেন্ট করলে কিন্তু হবে না। ক্লিয়ার? গেটিং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, দেখো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে, সাবজেক্টিভ পার্টিসিপল এটা। ক্লিয়ার? আর একটা ভার্ব দেখো স্ট্যামার্ট, এটা ফাইনাইট ভার্ব। তাহলে মানুষটি যে কম্পার্টমেন্টে উঠেছিল স্ট্যামার্ট অ্যান্ড অ্যাপোলজি, তাহলে আমি বলতে পারি এই স্ট্যামার্টের সাবেক কোনটা, দি ম্যান। তাহলে একটা বাক্য করতে পারছি দি ম্যান স্ট্যামার্ট অ্যান্ড অ্যাপোলজি। আরেকটা দেখো গেটিং, এই গেটিংটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে। এটাকে যখন আমরা ফাইনাইট ভার্বে পরিণত করব তখন এটা কি হয়ে যাবে, এটা পাস্ট টেন্স, তাহলে এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে গেটিং এর পাস্ট টেন্স কি, পাস্ট টেন্স কি গট, গেট থেকে আসছে, গেট থেকে গেটিং, তাহলে গেটের পাস্ট টু গট। ক্লিয়ার? এবার লিখে দাও, তাহলে গট, কে গট, দি ম্যান, এই গটের সাবজেক্ট কি দি ম্যান, আর টেন্স কি ইনটু দি কম্পার্টমেন্ট। এক নম্বর দি ম্যান গট ইনটু দি কম্পার্টমেন্ট, ক্লিয়ার? 2 নম্বর কি দেখো স্ট্যামার্ট, তাহলে স্ট্যামার্ট করেছিল কে, দি ম্যান। দি ম্যান না লিখে আমি হি লিখবো, প্রথমে দি ম্যান লিখেছি, তাহলে হি স্ট্যামার্ট, STAMMERED, হি স্ট্যামার্ট অ্যান্ড অ্যাপোলজি। ক্লিয়ার? তাহলে দি ম্যান গট ইনটু দি কম্পার্টমেন্ট। দ্বিতীয় বাক্য হচ্ছে দেখো একটা সিম্পল সেন্টেন্স, হি স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, তাহলে হয়ে গেল কি স্প্লিটিং। তাই দুটো বাক্য করা যাচ্ছে, তাই দুটো বাক্য করলাম। নেক্সট, হি হ্যাড অ্যান আইডল helpmate in my mother। কি করতে হবে, কারেক্ট দি এরর, কারেক্ট দি এরর, এরর মানে ভুল। তাহলে এই বাক্যের মধ্যে কি ভুল রয়েছে, মানে আন্ডারলাইন করা ওয়ার্ডটি স্পেলিং ভুল রয়েছে, কারেক্ট দি এরর, ভুলটাকে সংশোধন করে পুনরায় বাক্য লিখতে হবে। আমি অপশন দিয়ে দিচ্ছি, পরীক্ষায় অপশন থাকবে, OPTIONS, অপশনস কি দেখো, IDOL আইডল, IDEAL আইডিয়াল, IDEALS। আইডল, আইডিয়াল, আইডিয়ালস, এই তিনটের মধ্যে কোনটা হবে সঠিক, যেটা সঠিক হবে এই আইডলের পরিবর্তে এই সঠিক ওয়ার্ডটি বসিয়ে দেবে। দেখো আইডল মানে কি, আচ্ছা আগে বলি এই লাইনটি নেওয়া হচ্ছে কোথায়, কোথা থেকে, কোথায় রয়েছে, কোথায়, স্ট্রং রুটস, কোথায় রয়েছে, স্ট্রং রুটস। হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার। দেখো আইডল কথাটির অর্থ হলো অলস, অলস সঙ্গী আমার মার মধ্যে, তার ছিল একটা অলস সঙ্গী, কিন্তু টেক্সট বইতে কিন্তু আমরা অলস সঙ্গী পড়িনি। তাহলে আইডল, আর এখানে কি কি রয়েছে, আইডল মানে মূর্তি, আইডিয়াল মানে আদর্শ, আইডিয়ালস প্লুরাল করা আছে দেখো, তাহলে কোনটা বসবে, এটা কি অ্যাডজেক্টিভ, তখন নাউনের ঠিক আগে বসছে, তাই তো, তাই নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অলস বোঝাচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে কি হবে, আইডল মানে মূর্তি, মূর্তি হবে না, তাহলে আইডিয়াল মানে আদর্শ, এটা অ্যাডজেক্টিভ, তাহলে এর আগে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসে, তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে আইডিয়াল, তাহলে এটা কি হবে আইডিয়াল, IDEAL। তাহলে পুনরায় বাক্য লিখে দাও, হি হ্যাড অ্যান আইডিয়াল মানে আদর্শ, হেলমেট ইন মাই মাদার। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার। ক্লিয়ার? তাই দেখো কত
সহজে বিভিন্ন নিয়মগুলো ফলো করে আমরা গ্রামারগুলোকে সমাধান করলাম। তোমরা কিন্তু আমি যেগুলো আলোচনা করলাম নিয়মগুলো প্রত্যেকটা গ্রামারের পাশে কিন্তু তোমরা লিখে রাখবে, তাহলে এরকম টাইপের অনেক গ্রামার রয়েছে সেগুলো তোমরা ভেরি ইজিলি সমাধান করতে পারবে। তারপরে তো আমি রয়েছি, আরো গ্রামার প্র্যাকটিস হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।